চেষ্টা থাকলে তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, আর তাই তরুণদের পাশে সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অবহেলিত আইটি পার্কগুলোকে নতুন উদ্যোক্তাদের জন্য কাজের উপযোগী করে দেওয়ার কথাও জানান সরকার প্রধান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। এই ব্যস্ততম সূচির মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক মতবিনিময়ের আয়োজন করে তথ্য ও প্রযুক্তি বিভাগ। 6 স্টার্টআপের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন উদ্ভাবনীতে অংশ নেওয়া তরুণদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান তাদের নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা। আমরা দেখেছি বিভিন্ন আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। 35টার মতন এই যে শুধু বিল্ডিং বানিয়ে রেখেছে, এগুলোকে আমরা এখন কাজে ব্যবহার করতে চাচ্ছি। এখানে আমরা ফ্যাসিলিটিগুলো গড়ে তুলতে চাইছি। এখানে ধরেন আপনি যদি ওরকম একজন এন্টারপ্রেনার হন, আপনার একটা স্পেস প্রয়োজন, আমরা আপনাকে একটা স্পেস ওখানে দিয়ে দেবো। পরিবর্তনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি তরুণদের অংশগ্রহণ আশা জাগায় বলেও জানান সরকার প্রধান। আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, কারণ আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে গবেষণার জন্য বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহারে সরকার নজর রাখছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের ক্ষতি নিরূপণ করে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সকালে কক্সবাজার সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম বলেন, সরকার ভয়াবহ এই বন্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের উপর গুরুত্ব আরোপ করছে। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও লাখো মানুষ পানিবন্দী। পেকুয়া উপজেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা দিয়েছেন বাংলাদেশ পুলিশের একটি টিম। খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন, কৃষি ও মৎস্য বিভাগ বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে। টানা কয়েকদিনের বন্যার পর ধীরে ধীরে উন্নতি হচ্ছে বান্দরবানের পরিস্থিতির। আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। তবে পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে বন্যার নানা ক্ষত চিহ্ন। জেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। গত 24 ঘন্টায় রাঙামাটিতে বৃষ্টিপাত না হওয়ায় বাঘাইছড়ির বন্যা পরিস্থিতি আরও উন্নত হয়েছে। এছাড়া বিলাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি কমে গেছে। তবে বরকলের কিছু গ্রামে বন্যার অবনতি হয়েছে। হবিগঞ্জে বন্যার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘরবাড়ির পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেকে স্থানীয় ছাত্রলীগ নেতা। অপরাধ প্রমাণিত না হওয়ায় 4 জনকে খালাস দিয়েছে আদালত। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ মামলার রায় ঘোষণা করেন। রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 8 আসামিকে আদালতে হাজির করা হয়। 2020 সালের 25 সেপ্টেম্বর সন্ধ্যায় শাহপরান মাজার থেকে ফেরার পথে এমসি কলেজের প্রধান ফটকের সামনে এক দম্পতির প্রাইভেট কার আটকে 6 ছাত্রলীগ নেতা তাদের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে আরও 2 আসামির পরিচয় শনাক্ত হয়। সিলেট আদালতে আছেন আমাদের সহকর্মী সজল ছত্রী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, রায় নিয়ে কি কোনো তথ্য রয়েছে কিনা? আদিবাস অঞ্চল লোকই ধর্ষণ মামলার
আসলে সারা দেশে একটি আলোড়ন তুলেছিল এবং কয়েক বছরের মাথায় একটি রায় দিতে যাচ্ছে আজকে আদালত যে রায়টি ঘোষণা করেছেন। আমরা দেখছি যে আদালতের বাইরে জনাকীর্ণ পরিবেশ এবং মূল যে আসামি সাইফুর রহমান তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বলেছেন যে অপহরণ এবং ধর্ষণ দুটি মামলায় প্রমাণ তারা রাষ্ট্রপক্ষ করতে পেরেছে, এই জন্য তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। একই সাথে আরো 3জন যে আসামি ছিল ধনী এবং আরিফুল ইসলাম তারেক এবং অর্জুন লস্কর, আর এই 3 জনও এমসি কলেজের ছাত্রাবাসে করে যে ঘটনাটি ঘটেছিল সেখানে তারা সক্রিয় অংশগ্রহণ করার কারণে তাদেরও যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এবং একই সাথে অপহরণ মামলায় আরো 14 বছর করে তাদের হাজত কারাবাস দেওয়া হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাকি যে 4 জন আসামি ছিল আইনুদ্দিন এবং মাহফুজুর, তাদেরকে আদালত মোহাম্মদ রাজন, রবিউল, মাহফুজুর রহমান এবং আইনুদ্দিন এই 4 জনের যথাযথ প্রমাণ উপস্থিত করতে না পারায় আদালতের কর্তৃপক্ষ যদি বলেছেন যে যথাযথ প্রমাণ উপস্থাপিত না হয় তাদেরকে খালাস দিয়েছেন এবং আদালত বারবারই বলছিলেন যে এটি দৃষ্টান্তমূলক রায় হয়েছে। তারা চেষ্টা করেছেন যে এটিকে একটি দৃষ্টান্তমূলক রায় হিসেবে উপস্থাপন করার, কারণ এমসি কলেজ সিলেট অঞ্চলের বৃহত্তর সিলেট অঞ্চলের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ভিতরে এ ধরনের ঘটনা এটি পুরো আসলে সিলেটবাসীকে লজ্জিত করেছে এবং জানছিলাম তরুণীকে ধর্ষণ মামলার রায়ের খবর। গাজীপুরের শ্রীপুরে নেশার জন্য ৩,০০০ টাকা না দেয়ায় স্ত্রীকে খুন করে স্বামী। খুনের ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত মাদকসেবী স্বামীকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র্যাব ১-এর অধিনায়ক। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানা যায় ১৩ জুলাই ভোরে টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী সাইদুল ভিকটিমকে এলো পাথারি ছুরিকাঘাত করে। এর আগেও বেশ কয়েকবার টাকার জন্য গার্মেন্টস কর্মী স্ত্রীকে প্রায় মারধর করত বলে জানায় মাদকাসক্ত স্বামী। র্যাব জানায় ছেলে ও মেয়ের সামনেই নাসিমা আক্তারকে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী সাইদুল ইসলাম ভিকটিমকে এলোপাথালি ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার ৮ বছরের মেয়ে সামিয়া এবং ৫ বছরের ছেলে জিসান ঘরের মধ্যেই ছিল এবং তাদের সামনেই তার মায়ের মৃত্যু হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায় ভ্যাট সহ সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২,১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী এখন ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,19,808 টাকা। গতকাল পর্যন্ত এর দাম ছিল 2,21,966 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,09,894 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে 1,80,267 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম 1,47,316 টাকা। এবারে খেলার খবর। চুরি হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটের বিপুল পরিমাণ তার। প্রাথমিকভাবে জানা গেছে চুরি হওয়া তারের মূল্য আনুমানিক 30 থেকে 35 লাখ টাকা হতে পারে। যদিও ঠিক কত পরিমাণ তার খোয়া গেছে তা এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি। এছাড়া অভিযোগ রয়েছে দায়িত্বরত আনসার সদস্যরা সন্দেহভাজন চোরকে আটক করেছিলেন, তবে পরে স্টেডিয়ামের কারো হস্তক্ষেপে তাকে বা তাদের থানায় সোপর্দ করা হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে উত্তরাঞ্চলের কিছু কিছু নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নিচু এলাকা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত 2 দিন বৃষ্টি না হওয়ায় কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও লাখো মানুষ পানিবন্দী।
বন্যার পানি নামতে দেরি হওয়ায় এখনও অনেক গ্রাম পানিতে ডুবে আছে। এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসন করবে সরকার। পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা এবং নগদ অর্থ দেওয়া হয়েছে। এরপরও গতকাল মিটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন উপজেলা প্রশাসনের কাছ থেকে জানবার চেষ্টা করেছি তাদের আর কি চাহিদা আছে। যারা চাহিদা দিয়েছেন সে চাহিদাটা আমরা তো নিয়েছি, যারা চাহিদা দেয়নি তারপরেও আমরা আজকে আবার অতিরিক্ত বরাদ্দ প্রত্যেকটা জায়গায় করছি। বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। তবে পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। বিশুদ্ধ পানির সংকট এবং ডায়রিয়া, জ্বর ও চর্মরোগ সহ বিভিন্ন রোগের আশঙ্কা দেখা দিয়েছে। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে, তবে নিচু এলাকা থেকে পানি পুরোপুরি সরে যেতে আরও কয়েকদিন সময় লাগবে। ফলে অনেক পরিবার এখনও নিজ ঘরে ফিরতে পারেনি। গত 24 ঘন্টায় রাঙামাটিতে বৃষ্টিপাত না হওয়ায় বাঘাইছড়ির বন্যা পরিস্থিতি আর উন্নতি হয়েছে। ইতোমধ্যে বেশিরভাগ গ্রাম থেকে পানি নেমে গেছে, তবে বরকলের কিছু গ্রামে বন্যার অবনতি হয়েছে। দুর্গম এলাকায় মানুষের বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ আরও কয়েকটি বেসরকারি সংগঠন। হবিগঞ্জে বন্যার পানি নামতে শুরু করায় ধীরে ধীরে নিজ বাড়িতে ফিরছেন দুর্গত এলাকার বাসিন্দারা। তবে ঘরে ফিরেই তাদের দেখতে হচ্ছে ক্ষয়ক্ষতির নির্মম চিত্র। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বেড়েছে। এর ফলে প্লাবিত হচ্ছে নিচু এলাকা ও চরাঞ্চল। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কিছুটা কমলেও জলমগ্ন হতে শুরু করেছে নিচু এলাকা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় খালাস পেয়েছেন অপর 4 আসামি। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন দুপক্ষের আইনজীবী। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। ঘটনার প্রায় 5 বছর পর রায় ঘোষণার দিন মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয় 8 আসামিকে। এ সময় আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। আলোচিত এই মামলার রায়ে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং শাহ মাহবুবুর রহমান রনি, তারকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করের বিরুদ্ধে যাবজ্জীবন দণ্ডের আদেশ দেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার। অন্যদিকে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আইনউদ্দিন আইনুল, মিসবাউল ইসলাম রাজন, রবিউল এবং মাহফুজুর রহমানকে খালাস দিয়েছেন আদালত। রায়ের পর অসন্তোষ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আংশিক সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, অভিযুক্তরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বিরুদ্ধে থাকা প্রমাণ নষ্ট করা হয়েছে। খালাস 4 আসামির বিরুদ্ধে আবারও আপিল করা হবে বলে জানান তারা। বিজ্ঞ বিচারক অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে, সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। যে 4 জনকে খালাস করেছেন আমরা রাষ্ট্রপক্ষ থেকে এটা আবার ওই যে আপিলের একটা চেষ্টা করব কাগজপত্র পাওয়ার পরে, যাতে তারা আইনের আওতায় আসে। এই মামলায় কোনো এভিডেন্সই ছিল না, কোনো সাক্ষী আসামিদের নাম বলে নাই, কোনো সাক্ষী সমর্থনও করে নাই। আমরা সংক্ষুব্ধ, এই রায়ে আমরা সন্তুষ্ট নয়। 2020 সালের 25 সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সাথে প্রাইভেট কারে করে ঘুরতে বেরিয়েছিলেন অপহরণ ও ধর্ষণের শিকার 20 বছরের নববিবাহিতা তরুণী। সিলেট নগরীর টিলাগড় এলাকার এমসি কলেজের প্রধান ফটকের সামনে থেকে অস্ত্রের মুখে তাদের নিয়ে যাওয়া হয় বালুচর এলাকার এমসি কলেজ ছাত্রাবাসে। সেখানে গাড়ির ভেতরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই তরুণী। ছাত্রাবাস থেকে বেরিয়ে তরুণীর স্বামী পুলিশকে জানালেও অভিযুক্তরা ছাত্রলীগের কর্মী হওয়ায় প্রথমে ছাত্রাবাসে প্রবেশে গড়িমসি করে পুলিশ। এই সুযোগে পালিয়ে যায় ধর্ষকরা। পরে এ ঘটনা দেশব্যাপী আলোচনা তুললে 3 দিনের মধ্যেই 6 আসামি ও সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। মুখ থুবড়ে পড়ে আছে রাজবাড়ীর বিসিক শিল্পনগরী। প্রায় 15 একর জমির ওপর গড়ে ওঠা 77টি শিল্প প্লট নিয়ে যাত্রা শুরু করলেও 6 দশক পেরিয়ে গেলেও এখন স্থবির শিল্পনগরীটি। অধিকাংশ প্লটই এখন বন্ধ।
উন্নয়নের পরিবর্তে অব্যবস্থাপনা, জরাজীর্ণ অবকাঠামো ও নানা সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই শিল্প প্রতিষ্ঠান। রাজবাড়ী থেকে মোহাম্মদ কবির হোসেনের পাঠানো রিপোর্ট। রাজবাড়ী বিসিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ৭৭টি প্লটের মধ্যে ৩৫টি চালু রয়েছে এখন। তবে সরেজমিনে গিয়ে দেখা যায় বাস্তবে মাত্র ৮ থেকে ১০টি কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। বাকি প্লটগুলো দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা সড়ক, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও পানির সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি পরিত্যক্ত ভবনগুলো ঘিরে গড়ে উঠেছে ঝোপঝাড় ও আবর্জনার স্তূপ। উদ্যোক্তাদের অভিযোগ, এসব ভবনে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে এবং প্রায়ই চুরি হয় বিভিন্ন মালামাল। বৃষ্টি হলে পারে ড্রেনে রাস্তা দিয়ে যাওয়া আসা করা যায় না, ড্রেনের অবস্থা খুব খারাপ। আর হইলো এই বিসিকের ভিতরে চুরি চামারিটা বেশি হচ্ছে। বিদ্যুৎ অফিসে ফোন দিলেও ঠিকমতো আমরা মাঝে মাঝে সাপোর্ট পাই, মাঝে মাঝে একটু সময় লাগে, যেগুলো আসলে ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমানে চালু শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে বছরে প্রায় ১০০ কোটি টাকার উৎপাদন হচ্ছে। তবে সব প্লট সচল করা গেলে এই উৎপাদনের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকায় উন্নীত হতে পারে। যেগুলো বন্ধ এবং রুগ্ন বন্ধ শিল্প রয়েছে সেগুলো চালু করার ক্ষেত্রে আমরা নিয়মিত তাদের সাথে সভা করতেছি। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, প্লট মালিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদন চালু ও বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের বরাদ্দ বাতিল করে নতুন উদ্যোক্তাদের কাছে প্লট বরাদ্দ দেওয়া হবে। তাদেরকে শেষবারের মতো সময় দিয়েছি, যদি এর মধ্যে ওনারা কাজ শুরু না করেন এবং পাওনা পরিশোধ না করেন, আমরা এই প্লটগুলো বাতিলের ব্যবস্থা নিব এবং বাতিলের পরে আমরা হয়তো নতুন যারা আগ্রহী আছেন তাদেরকে প্লট বরাদ্দ দিব। স্থানীয়দের প্রত্যাশা, কার্যকর উদ্যোগ ও নতুন বিনিয়োগের মাধ্যমে রাজবাড়ী বিসিক শিল্পনগরী আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে এবং জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনটিভি নিউজ ডেস্ক। মোংলায় সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ সহ তার দলের ২৭ জন সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ সহ ২৭ জন সদস্য অস্ত্র ও গুলিসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা ২৭টি আগ্নেয়াস্ত্র, ৩৪০ রাউন্ড তাজা গুলি ও ৫৫ রাউন্ড ফাঁকা গুলি জমা দেন। আত্মসমর্পণ করা এই সকল দস্যুদের বাড়ি খুলনা, বাগেরহাট ও পিরোজপুরের বিভিন্ন এলাকায়। আত্মসমর্পণ করার পর এ দস্যুদেরকে দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়। থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে। বন্যার পানি না কমা পর্যন্ত এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, বন্যার জন্য কয়েকদিন পরীক্ষা পিছিয়ে দিলে কোনো ক্ষতি নেই। বন্যা আক্রান্ত মানুষকে সহযোগিতার জন্য সরকারের পাশাপাশি তিনি বিত্তবান মানুষদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জে জুলাই অভ্যুত্থানের শহীদ রিয়াজউদ্দিন স্মরণে স্মৃতিচত্বর উদ্বোধন করা হয়েছে। দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় এই স্মৃতিচত্বর উদ্বোধন উপলক্ষে ঢাকা ২ আসনের এমপি আমান উল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জের শহীদ রিয়াজউদ্দিন তার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে। তিনি আরও বলেন, সকল শহীদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিভিন্ন স্থানে শহীদ স্মৃতিচত্বর নির্মাণ করা হচ্ছে। নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ২৫ শতাধিক যাত্রী ও ১৬টি গাড়ি নিয়ে মাঝ নদীতে ১ ঘন্টা আটকা পড়ে ট্রলারের মাধ্যমে যাত্রী উদ্ধার করা হয়েছে। নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ২৫ শতাধিক যাত্রী ও ১৬টি গাড়ি নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার নলচিরা ঘাট যাওয়ার পথে সকাল ৮টার দিকে মহানন্দা ফেরিটি মেঘনা নদীর চরে আটকে যায় বলে জানিয়েছেন মাস্টার মোহাম্মদ করিম। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পরে বিভিন্ন ট্রলারের মাধ্যমে যাত্রীদের উদ্ধার করা হয়। জোয়ার না থাকায় নাব্যতার সংকটে মাঝ নদীতে ফেরি আটকা পড়ে বলে জানান কর্তৃপক্ষ। পরে জোয়ার আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ, সুন্দরবনের মতো বিরল প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলো থাকার পরও দিন দিন কমছে বিদেশি পর্যটকদের সংখ্যা।
সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত অর্থবহ পর্যটন পরিকল্পনা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট শীর্ষক দিনব্যাপী গোলটেবিল বৈঠকে এ কথা জানান দেশি বিদেশি বিশেষজ্ঞরা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্যটন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর উলফগ্যাং জর্জি আর্ল্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য ও উদ্যোক্তা বৃত্তি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ রকিবুল কবির। রাস্তায় আন্দোলন না করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাবার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যদি কোনো কেন্দ্রে শিক্ষার্থীদের সমস্যা হয়ে থাকে পর্যালোচনা করে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ বেশ কয়েকটি জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি উঠে আসে জাতীয় সংসদেও। প্রশ্ন উত্তর পর্বে একাধিক সংসদ সদস্য শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান বিষয়টি নিয়ে। উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। প্রয়োজন হলে তারা পরীক্ষা স্থগিত করতে পারত। লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে ইউনো হতে পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। আন্দোলন না করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পর্যালোচনা করা হচ্ছে বিভিন্ন কেন্দ্রে, প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। আমরা মনে করি এখনো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব। শিক্ষামন্ত্রী আরও জানান, পদার্থ বিজ্ঞানের ৬ ও ৭ নম্বর দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে শিক্ষার্থীদের। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে কটূক্তির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা ও এসিবি চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে অনেকটাই অচল হয়ে পড়ে ঢাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এদিকে সড়ক অবরোধ না করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে ছাত্রদল। আর শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাহিদ প্রিন্সের রিপোর্ট। টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর বন্যার মধ্যেই চলছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল ও কঠিন প্রশ্নপত্রের অভিযোগ। সব মিলিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নেমে আসে রাজপথে। উনি ঘুমেতে উঠে দেখছে পানি, উনি কি আগে জানতো না? আবহাওয়া অফিস কোনাকে বলে নাই যে পানি উঠবে বা বৃষ্টি পড়বে? সে তো চাইলে আমাদের পরীক্ষাটা স্থগিত করতে পারতো। তার জাস্ট ইগোর লেগে এতগুলো পোলাপানের জীবন ধ্বংস করতেছে সে। তার এই জায়গায় থাকার কোনো যোগ্যতা নাই। একমাত্র দাবি দফা এক, দাবি এক, তার পদত্যাগ। উনি শিক্ষামন্ত্রী হইয়া, উনি এত শিক্ষিত একজন হইয়া, আমাদের গুরুজন হইয়া উনি কিভাবে এই কথা বলে? আমরা ফার্মের মুরগি। 24 সালের কথা মনে নাই, রাজনীতি এই রাজাকার বলার কারণে পুরো গভর্নমেন্ট উল্টা ফেলছে দেশের, আর উনি শিক্ষামন্ত্রী এই কথাটা কিভাবে বললো? 3 দফা দাবিতে মঙ্গলবার বেলা 11টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে উত্তরার বিএনএস টাওয়ার ও ইসিবি চত্বর এলাকায়। শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রভাব পড়ে পুরো রাজধানীতে। ঢাকা ময়মনসিংহ সড়কের কুড়িল ফ্লাইওভার পর্যন্ত ঠেকে যায় যানবাহনের দীর্ঘ সারি। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। শুধু রাজধানী নয়, বরিশাল, কুমিল্লা ও বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায়ও একই দাবিতে রাস্তায় নামে এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা
গত 13 জুলাই যারা অংশ নিতে পারেনি তাদের পুনরায় পরীক্ষা নেওয়া এবং আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পরীক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সরকারের আশ্বাসে আশ্বস্ত হতে পারছে না আন্দোলনকারীরা। সন্ধ্যার আগে সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পথে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। সেই বাধা পেরিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে নানা স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সংসদ ভবন এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট শাহাদাত অভ্র। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অভ্র, শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি এই মুহূর্তে কোন পর্যায়ে, কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে কিন্তু আমি আছি ঠিক সংসদ ভবনের সামনে, আর এখনো কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। তবে এখন পুরো যান চলাচল স্বাভাবিক বলা চলে। এই মুহূর্তে যারা কিনা 12 জন কিছুক্ষণ আগেই গিয়েছিলেন সংসদ ভবনের ভেতরে, তারা কিন্তু বাইরে এসেছেন। তারা বললেন তাদের সাথে কিন্তু তেমন কেউই কথা বলেনি, বরঞ্চ তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী এখান থেকে বলেছেন যে রাস্তা থেকে সরে যেতে এবং পড়াশোনায় মনোযোগ দিতে, এমন কিন্তু বার্তা দিয়েছেন। এই যে সংসদ ভবনে ঢোকার পর থেকে তাদেরকে এমন বার্তা দেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি তারা বলছেন যে আজকের মধ্যে যদি আগামীকালকের পরীক্ষা এবং গতকালকের যেই পরীক্ষা ছিল, এই দুটি পরীক্ষা স্থগিত না করা হয়, গতকালকের পরীক্ষা নতুন করে না নেওয়া হয়, তাহলে কিন্তু এই আন্দোলন আরও ঘনীভূত হবে এবং এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে বলেও কিন্তু হচ্ছে এখান থেকে একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখান থেকে বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব শিক্ষামন্ত্রীকে তার যেই পদ আছে সেই পদ থেকে যেন সরানো হয়। প্রধানমন্ত্রীর কাছে কিন্তু বারবার করে তারা দাবি জানাচ্ছেন যেই শিক্ষামন্ত্রী আছেন তাকে যেন হচ্ছে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার পাশাপাশি এখানে শিক্ষার্থীরা বলছেন তারা প্রয়োজনে রাতভর আন্দোলন করবেন, রাতভর এখানেই থাকবেন। তাদের মধ্যে কথা চলছিল যে তারা কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই যে যেই মানিক মিয়া এভিনিউর মূল সড়ক, সেই মূল সড়কটি আবারও অবরোধ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আশ্বাস তো দূরে থাক, কেউই কিন্তু তাদের সাথে আলাপ করেনি, বরঞ্চ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা বলছেন যে কোনো ধরনের চিঠি কিংবা লিখিত কোনো ধরনের বক্তব্য থাকলে সেটি কিন্তু সরকারের নিকট তারা দিতে পারেন। তবে এছাড়া তাদের সাথে সরকারের পক্ষ থেকে কেউই যোগাযোগ করেনি বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউর সামনে থেকে সর্বশেষ খবর। শিক্ষার্থীদের অবরোধের খবর জানছিলাম। দেশে চলমান আকস্মিক বন্যায় এখন পর্যন্ত 56 জনের মৃত্যু হয়েছে। 6 লাখেরও বেশি পরিবার এই বন্যায় আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের জরুরি ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরূপণ করে পুনর্বাসনের কাজ চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম সহ বন্যা কবলিত এলাকায় পানি কমতে শুরু করেছে, তবে বেড়ে চলেছে পানিবাহিত রোগ। চট্টগ্রাম ও সিলেট বিভাগের 6 লাখেরও বেশি পরিবার এই বন্যায় আক্রান্ত হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মঙ্গলবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সরকারের একাধিক মন্ত্রী এক সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতির বিভিন্ন তথ্য তুলে ধরেন। 8টি জেলায় বন্যায় কবলিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে 6,09,411টি। 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। 3,250 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে এবং এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভান্ডার থেকে প্রত্যেক জেলায় 20 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। এ সময় বন্যা পরবর্তী বীজতলা তৈরি, ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা বিতরণ করার পাশাপাশি গবাদি পশুর জন্য খাদ্য সামগ্রী বিতরণের কথা জানান কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। এই সময়ে এই বন্যার কারণে আমাদের ধানের বীজ ওই এলাকায় অলমোস্ট নেই, ধানের বীজ আর নাই, ডুবে গেছে। কারণ এই চারাগুলি একেবারে ছোট ছোট থাকে। আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে
কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। যদিও উত্তরবঙ্গে বহমান বিভিন্ন নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরও পানি সম্পদ প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন আগামী 2-1 দিনের মধ্যে বন্যার পানি নেমে যাবে। আশা করি আমরা 2-1 দিনের ভিতরে আমাদের এই যে পানির যে বিপদসীমার উপরে যে প্রবাহিত হচ্ছে সেটাও ইনশাল্লাহ নেমে যাবে। বাঁধগুলো পুনর্নির্মাণ এবং আমাদের বিশেষ করে পুনর্নির্মাণের পাশাপাশি সেখানে আমাদের এই বাস্তবতা নিরিখে আমাদের যে সবগুলো করণীয় দরকার, বিশেষ এমার্জেন্সি ভিত্তিতে আমাদের জরুরি ভিত্তিতে কাজ থাকে, সেই কাজগুলো আমরা করার নির্দেশনা দিয়েছি। বন্যা শেষ হলে মন্ত্রণালয় ভিত্তিক পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে বলেও জানান দুর্যোগ মন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে আইন শৃঙ্খলার যে বেহাল দশা ছিল তা এখনো চলমান, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির নারী সমাবেশে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের সমালোচনা করে তিনি বলেন, জুলাই নারীরা এখনো হারিয়ে যায়নি, যে কোনো সংকটে নারীদের সমর্থন পাওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি। একই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আরেক সাবেক উপদেষ্টা ফরিদ আক্তার অভিযোগ করে বলেন, জুলাইকে ভুলে গেছে বর্তমান সরকার। আমরা বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানে যে সকল নারীরা ঢাকা সারা বাংলাদেশে অংশগ্রহণ করেছিল, যে সকল ছাত্রীরা, যে সকল নারীরা, পেশাজীবী নারীরা, গৃহিণীরা, আমাদের মায়েরা, বোনেরা, তারা এখনো জুলাইয়ের পক্ষে আছে, এখনো নতুন বাংলাদেশের পক্ষে আছে, সংস্কারের পক্ষে আছে, বিচারের পক্ষে আছে। যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে এবং এখনো সে কিন্তু আমাদের অর্থনীতির উপর দখল আনতে চাচ্ছে। কাজে আমরা যখন স্লোগান দেব, আমরা কোনো দিল্লি, কোনো ওয়াশিংটন, কোনো প্যারিস, আমরা কাউকে মানি না। আমরা শুধু বাংলাদেশ চিনি, আমাদের কাছে শুধু বাংলাদেশ। শেখ হাসিনা যদি দেশে ফিরতে চান তাহলে তাকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে উল্লেখ করে ডক্টর জাহিদ বলেন, আদালত যদি তাকে মৃত্যুদণ্ড দেয় তাহলে সরকার তা কার্যকর করবে, আর আদালত তাকে খালাস দিলে তিনি মুক্তি পাবেন। সরকারের নীতিগত অবস্থান হলো তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে, বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়, সেজন্য আসছে। সেজন্যই বলছি এটা আমরা এই কারণে ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রেস্টেনসন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, কৃষি, বাণিজ্য, শ্রম, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্মরণ করে নজরুল ইসলাম খান বলেন, এ সম্পর্ককে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে কৃষি, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।